আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইফরাত জাহান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। করোনা মহামারীতে বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. আখতার হোসেন স্যারের উদ্যোগে এই অনলাইন ক্লাস কার্যক্রমে আশা করি তোমরা সবাই অংশগ্রহণ করছো এবং তোমাদের বাসায় নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ। এই ধারাবাহিকতায় আজকে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জীব কোষ ও টিস্যু। আজকে আমি প্রাণী টিস্যুর যে একটা বিভাগ আছে, অর্থাৎ আমরা এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম প্রাণী টিস্যুকে 4 ভাগে ভাগ করা হয়েছে: আবরণী টিস্যু, যোজক টিস্যু, তারপর স্নায়ু টিস্যু, আরেকটা হচ্ছে পেশি টিস্যু। আজকে আমি পেশি কলা বা যেটাকে মাসকুলার টিস্যু বলা হয় এটা নিয়ে আলোচনা করব। তাহলে পেশি কলা বা পেশি টিস্যু কি? পেশি টিস্যু হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন একটা বিশেষ ধরনের টিস্যু, যেটা সংকোচন এবং প্রসারণশীল। তাহলে ভ্রূণীয়, আমরা জানি ভ্রূণের 3টা স্তর রয়েছে: অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়ে যে টিস্যুটা সংকোচন প্রসারণশীল, সেই টিস্যুটাকে বলা হয় পেশি টিস্যু বা পেশি কলা। তাহলে এই পেশি কলার যে কোষগুলো রয়েছে, কোষগুলো সরু এবং লম্বা থাকে এবং কোষগুলোর মধ্যে আড়াআড়ি দাগযুক্ত থাকে। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে এই পেশি কলাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি? একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, দুই নাম্বার হচ্ছে অনৈচ্ছিক পেশি, হচ্ছে হৃদপেশি। অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে পেশি টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। পেশি টিস্যুর যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো এই সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু আমাদের প্রাণীদেহের চলন সঞ্চালন এবং বিভিন্ন অভ্যন্তরীণ বিভিন্ন দ্রব্যাদির পরিবহন ঘটে থাকে। তাহলে আমরা এই 3 ধরনের পেশি টিস্যু 3 ধরনের হয়: ঐচ্ছিক, অনৈচ্ছিক, আর একটা হচ্ছে হৃদপেশি। আমরা একটু যদি চিত্রটা দেখি, তাহলে আমরা এই 3টা পেশির গঠনটা কি কি ধরনের ভিন্নতা রয়েছে সেগুলো আমরা একটু বুঝতে পারবো। তাহলে আমরা চিত্রটা একটু দেখে নেই, কোনটার গঠন কিরকম আমরা চিত্রের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির গঠনের চিহ্নিত চিত্র। তোমরা এই চিত্রগুলো বাসায় অবশ্যই আঁকা প্র্যাকটিস করবে। এই টিস্যুর ভিতরে, এই যে কোষগুলোর ভিতরে, ঐচ্ছিক পেশির যে কোষগুলো রয়েছে, কোষগুলোর ভিতরে এই যে তন্তুগুলো দেখা যায়, অর্থাৎ পেশি কোষগুলো তন্তুময় থাকে। এই তন্তুগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। এবং পেশি কোষের ভিতরে এরকম নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশির মধ্যে এরকম একাধিক নিউক্লিয়াসও থাকে। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এটার পেশির ভিতরে যে তন্তু থাকে সেটাকে বলা হয় মায়োফাইব্রিল। পেশির কোষটাকে বলা হয়, কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে এবং পেশির বাইরে যে একটা আবরণ থাকে সেটাকে বলা হয় সার্কোলেমা। তাহলে এটা একটা ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশিটা আমরা একটু দেখি। অনৈচ্ছিক পেশির গঠনটা কিন্তু একটু এরকম মাকু আকৃতির। এই গঠনটাকে বলা হয় মাকু আকৃতি। অনৈচ্ছিক পেশির গঠনটা হচ্ছে মাকু আকৃতির। এই অনৈচ্ছিক পেশির মধ্যেও নিউক্লিয়াস থাকে। এখানে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে এবং এর ভিতরে এরকম তন্তু থাকে, যেগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। তন্তুগুলো হচ্ছে মায়োফাইব্রিল, এটা নিউক্লিয়াস। বাইরে যে আবরণ থাকে সেটাকে বলা হয় সার্কোলেমা। তারপর হৃদপেশির গঠনটা একটু বিশেষ ধরনের, অর্থাৎ এখানে একটা শাখা থাকে, যেরকম শাখা থাকে, শাখার মাধ্যমে একটা কোষ আরেকটার সাথে যুক্ত থাকে, যে শাখান্বিত থাকে।
পেশির ভিতরে এরকম তন্তু থাকে, যেটা হচ্ছে নিউক্লিয়াস। সার্কোলেমা। তাহলে আমরা একটু গঠনগুলো একটু দেখি। তাহলে ঐচ্ছিক পেশিটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়, অর্থাৎ যে পেশিগুলো আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সংকোচিত এবং প্রসারিত করতে পারি সেগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। যেমন আমাদের হাতের পেশি, পায়ের পেশি, তারপর আমাদের ঘাড়ের যে মাংসপেশি রয়েছে সেগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। অর্থাৎ ঐচ্ছিক পেশিকে আমরা আমাদের প্রাণীদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত করতে পারি। ঐচ্ছিক পেশি কোষগুলো হচ্ছে লম্বা নলাকার, এবং মাঝখানে এরকম আড়াআড়ি দাগযুক্ত থাকে। ঐচ্ছিক পেশির কোষগুলোর মধ্যে এরকম আড়াআড়ি দাগযুক্ত থাকে, সেজন্য ঐচ্ছিক পেশিকে ডোরা কাটা পেশিও বলা হয়, যেহেতু আড়াআড়ি ডোরা কাটা থাকে। ঐচ্ছিক পেশিগুলো কি হয়, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সংকুচিত এবং প্রসারিত করতে পারি। তারপর অনৈচ্ছিক পেশিগুলোকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত করতে পারি না। অনৈচ্ছিক পেশিগুলো সাধারণত আমাদের দেহের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে এই অঙ্গগুলো এই অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। যেমন আমাদের যে পাকস্থলী রয়েছে, পাকস্থলীর প্রাচীরে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। তারপর আমাদের অন্ত্রের প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে, এই আমাদের রক্তনালীর প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। এগুলো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সংকুচিত প্রসারিত করতে পারি না। এবং অনৈচ্ছিক পেশির কোষগুলো হচ্ছে মাকু আকৃতির এবং এখানে কোনো ডোরা কাটা দাগ থাকে না, কোনো ডোরা থাকে না এবং এরা শাখাবিহীন। এই জন্য অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশিও বলা হয়ে থাকে। তাহলে অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলা হয়ে থাকে, আর ঐচ্ছিক পেশিকে বলা হয় ডোরা কাটা পেশি। তারপর হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশি হচ্ছে একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। কেন এটাকে অনৈচ্ছিক পেশি বলা হয়? কারণ এটা আমরা আমাদের প্রাণীদের ইচ্ছা অনুযায়ী কিন্তু হৃৎপেশিটাকে সংকুচিত প্রসারিত করতে পারি না। আমাদের হৃৎপিণ্ডের প্রাচীর যে পেশি দ্বারা গঠিত সেটাই হচ্ছে হৃৎপেশি। আমরা কিন্তু হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণটা হচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারছি না। একটা নির্দিষ্ট গতিতেই কিন্তু এই হৃৎপেশিটা ক্রমান্বয়ে সংকুচিত প্রসারিত হয়ে আমাদের এই যে ভ্রূণ সৃষ্টির একটা নির্দিষ্ট সময় থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই সংকোচন প্রসারণটা অব্যাহত থাকে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের সারা দেহে রক্ত চলাচল প্রক্রিয়াটা অব্যাহত থাকে। এবং হৃৎপেশির মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে যে হৃৎপেশির মধ্যে এরকম গিঁট থাকে। আমাদের আঙ্গুলে যেরকম গিঁট থাকে এরকম হৃৎপেশির মধ্যে গিঁট থাকে, যেটাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। অর্থাৎ এই অংশটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়। তাহলে হৃৎপেশি দেখতে কিন্তু ঐচ্ছিক পেশির মতো, তবে এটার কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। কারণ হৃৎপেশি দেখতে, দেখো গঠনটা দেখতে পাচ্ছ তোমরা, একই রকম দেখতে। ঐচ্ছিক পেশি এবং হৃৎপেশির গঠনটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু হৃৎপেশিটা একটু শাখান্বিত থাকে। আর হৃৎপেশির কাজটা হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো, কারণ এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারি না। তাহলে আমরা এখানে পেশি টিস্যু তিন ধরনের দেখলাম: ঐচ্ছিক পেশি বা ভলেন্টারি মাসেল, অনৈচ্ছিক পেশি বা ইনভলেন্টারি মাসেল, হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল। তাহলে আমরা তিন ধরনের পেশি সম্পর্কে জানলাম, তিন ধরনের পেশির গঠন এবং এর কি ধরনের কাজ করে থাকে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে, যেটা হচ্ছে অঙ্গ ও তন্ত্র। এই অঙ্গ ও তন্ত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। অঙ্গ কি? আমরা জানি যে কতগুলো কোষ নিয়ে টিস্যু গঠিত হয়। আমরা সবাই জানি কতগুলো কোষ মিলিত হয়ে একটা টিস্যু গঠন করে, যেটা একটা নির্দিষ্ট কাজ করে থাকে। তেমনি কতগুলো টিস্যু মিলিত হয়ে, এক বা একাধিক টিস্যু মিলিত হয়ে অঙ্গ গঠিত হয়। যেমন আমাদের হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, এরকম অঙ্গ গঠন করে কতগুলো টিস্যু একত্রিত হয়, এক বা একাধিক টিস্যু মিলিত হয়ে অঙ্গ গঠন করে, এবং অঙ্গগুলোর কাজ কিন্তু নির্দিষ্ট থাকে। এবং কতগুলো অঙ্গ মিলিত হয়ে গঠন করে তন্ত্র, এবং কতগুলো তন্ত্র মিলিত হয়ে কি হচ্ছে, আমাদের এই সম্পূর্ণ দেহটা গঠিত হচ্ছে। তাহলে আমাদের যে অঙ্গ রয়েছে এই অঙ্গগুলোকে অঙ্গটা দুই ধরনের, অর্থাৎ একটা হচ্ছে বাহ্যিক অঙ্গ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। বাহ্যিক অঙ্গ যেগুলো আমরা বাইরে থেকে, আমাদের বাইরের দিকে যে অঙ্গগুলো রয়েছে, হাত, পা, চোখ, নাক, কান, এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক অঙ্গ। আর অভ্যন্তরীণ আমাদের দেহের ভিতরের অংশে যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রয়েছে, যেমন ফুসফুস, যকৃত, প্লীহা, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অঙ্গ।
এবং জীববিজ্ঞানের যে শাখায় এই দেহের অঙ্গসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেটাকে বলা হয় মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। এই অঙ্গগুলো আবার কি হচ্ছে, কতগুলো অঙ্গ মিলিত হয়ে আবার একটা নির্দিষ্ট কাজ করছে, তখন এই অঙ্গগুলোকে একত্রে বলা হয় তন্ত্র। অর্থাৎ কতগুলো অঙ্গ মিলিত হয়ে তন্ত্র গঠন করে। তোমাদের এই অধ্যায়ে 7টা তন্ত্র সম্পর্কে বলা হয়েছে। আমরা এই 7টা তন্ত্র কি কি এবং এই তন্ত্রগুলো কি কি অঙ্গ নিয়ে গঠিত সেটা একটু আমরা দেখব। তাহলে আমরা দেখে নিই কি কি তন্ত্র আছে। যেমন প্রথমটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাক তন্ত্র আমরা আগেই বলেছি, তন্ত্র কি হোক কতগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত। পরিপাক তন্ত্র যে তন্ত্রটা আমাদের দেহের পরিপাক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে থাকে। যেমন এই যে আমরা খাবার খাচ্ছি, খাবারটা কি হচ্ছে শোষিত, খাবারটা ভেঙে সরল হচ্ছে, তারপর খাবারের যে অংশটা আছে সেটা শোষিত হচ্ছে, আর অপাচ্য অংশটা আমরা বাইরে নিষ্কাশন করছি। তাহলে এই সমস্ত প্রক্রিয়াটা যে তন্ত্রের সাহায্যে সম্পন্ন হয় সেটাকেই বলা হয় পরিপাক তন্ত্র। এই তন্ত্রটা পরিপাক্রিয়া সম্পন্ন করে থাকে, পরিপাক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। এই পরিপাক তন্ত্র দুইটা অংশ রয়েছে পরিপাক তন্ত্রের মধ্যে, একটা হচ্ছে পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ক্যানেল, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এই দুইটা অংশ নিয়ে পরিপাক তন্ত্রটা গঠিত। পৌষ্টিক গ্রন্থি অর্থাৎ ডাইজেস্টিভ গ্ল্যান্ড যেগুলো আছে, গ্ল্যান্ড থেকে কি হয়, এক ধরনের রস নিঃসৃত হয় যেটাকে বলা হয় এনজাইম। এই এনজাইমগুলো খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে। তিন ধরনের গ্রন্থি রয়েছে, লালা গ্রন্থি, যকৃত এবং অগ্ন্যাশয় গ্রন্থি। এই তিনটা হচ্ছে প্রধান। এছাড়াও গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে, তারপরে আন্তরিক গ্রন্থি রয়েছে, তারপর হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী আমাদের মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, বৃহদান্ত্রের সিকাম, কোলন, মলাশয় এবং পায়ুছিদ্র নিয়ে আমাদের এই পরিপাক তন্ত্রটা, পরিপাক নালীটা গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিপাক নালী এবং পৌষ্টিক গ্রন্থি দুইটা নিয়ে হচ্ছে পরিপাক তন্ত্রটা গঠিত হয়। তারপর আমাদের 2 নম্বর হচ্ছে শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। শ্বসন তন্ত্র অর্থাৎ যে তন্ত্রটা প্রাণীর শ্বসনে সাহায্য করে। শ্বসনে কি হয়, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি নিঃশ্বাসের বায়ুর সাথে, এই অক্সিজেনটা কি হচ্ছে আমাদের দেহের কোষে যে সঞ্চিত খাদ্যটা আছে এই খাদ্যটাকে জারিত করে কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। তাহলে শ্বসনে কি হচ্ছে, শক্তি উৎপন্ন করছে। এবং এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে যে অঙ্গগুলো কাজ করে সেই অঙ্গগুলোকে একত্রে বলা হয় শ্বসন তন্ত্র। এই শ্বসনতন্ত্র আবার কতগুলো অংশ নিয়ে গঠিত, যেমন হচ্ছে আমাদের নাসারন্ধ্র, তারপর নাসাপথ, গলবিল, তারপর হচ্ছে লেরিংস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, ট্রাকিয়া, তারপর হচ্ছে অ্যালভিউলাস। এছাড়াও রয়েছে একজোড়া ফুসফুস। অর্থাৎ শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। এর মাধ্যমে এই অঙ্গগুলো মিলিত হয়ে কিন্তু শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে। তারপরে 3 নম্বর হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, এটার কাজ হচ্ছে দেহের ভিতরের এবং বাইরের পরিবেশ থেকে কি করে উদ্দীপনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী উপযুক্ত সাড়া প্রদান করে থাকে, করার কাজ হচ্ছে স্নায়ুতন্ত্রের। স্নায়ুতন্ত্র দেহের ভিতরের এবং বাইরের পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। এবং এই স্নায়ুতন্ত্রটা মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং করটিক স্নায়ু নিয়ে গঠিত হয়। তাহলে আমরা 4 নাম্বার হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র হচ্ছে আমাদের দেহে বিপাকীয় ক্রিয়ার ফলে কি হয়, কিছু অপ্রয়োজনীয় নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ উৎপন্ন হয়। এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো কিন্তু আমাদের দেহ থেকে নিষ্কাশন করার প্রয়োজন হয় এবং আমরা মূত্রের মাধ্যমে এই নাইট্রোজেন ঘটিত বজ্রটাকে দেহের বাইরে নিষ্কাশন করে থাকি। এই যে দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়াটা সেটাকে বলা হয় রেচন প্রক্রিয়া। এবং যে তন্ত্রটা এই রেচন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে সেই তন্ত্রটাকে বলা হয় রেচনতন্ত্র। অর্থাৎ রেচন প্রক্রিয়ায় যে তন্ত্রটা সাহায্য করে সেটাকে বলা হয় রেচনতন্ত্র। এখানেও কতগুলো অঙ্গ রয়েছে, কতগুলো অঙ্গ মিলিত হয়ে তন্ত্রটা গঠিত হয়। যেমন বৃক্ক বা কিডনি হচ্ছে রেচনতন্ত্রের প্রধান অংশ। আমাদের দেহের মেরুদণ্ডের 2 পাশে 2টা কিডনি থাকে। তো এক জোড়া বৃক্ক এবং 2টা বৃক্ক থেকে 2টা ইউরেটার বের হয়, যেটার মাধ্যমে মূত্রটা কোথায় আসে, মূত্রথলিতে আসে। মূত্রথলি থেকে একটা মূত্রনালী পথে মূত্রটা দেহের বাইরে নির্গত হয়। তাহলে আমরা এখানে কি কি অংশ দেখতে পাচ্ছি রেচনতন্ত্রের মধ্যে, এক জোড়া বৃক্ক, তারপর এক জোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী নিয়ে
কিন্তু এই রেচনতন্ত্রটা গঠিত। তারপর আমাদের 5 নাম্বার হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। জননতন্ত্রের কাজ হচ্ছে প্রজাতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত প্রাণী সৃষ্টি করার জন্য এই প্রজননতন্ত্রে কি করে গ্যামেট সৃষ্টি করে, এবং পুরুষের দেহে থাকে পুংজননতন্ত্র এবং স্ত্রী দেহে থেকে স্ত্রী জননতন্ত্র, এবং কি হয় পুরুষের দেহে শুক্রাণু সৃষ্টি এবং স্ত্রী দেহে ডিম্বাণু গঠিত হয়। এই পরিণত বয়সে পুরুষ এবং স্ত্রী কি হয়, পরিণত বয়সে প্রজননতন্ত্রটা উন্নত হয় এবং এই প্রজননের মাধ্যমে নতুন প্রাণী সৃষ্টি করে এবং এর মাধ্যমে প্রজাতির ধারাটা অক্ষুণ্ণ রাখে। এই প্রজননতন্ত্রটা ভ্রূণ এবং ভ্রূণধারক অঙ্গ নিয়ে গঠিত। তাহলে আমরা এখানে 6 নম্বরে হচ্ছে ত্বকতন্ত্র বা ইন্টেগুমেন্টারি সিস্টেম। ত্বকতন্ত্র আমাদের দেহের বাইরের যে আবরণটা আছে, যে আবরণ দ্বারা আমাদের সম্পূর্ণ দেহটা আবৃত, সেটাকে বলা হয় ত্বক, বা এটাকে আমরা চামড়া বলি বা স্কিনও বলে থাকি। এই স্কিনের কাজ হচ্ছে আমাদের দেহের ভিতরের অংশগুলোকে রক্ষা করে এবং জীবাণুর আক্রমণ থেকে আমাদের দেহটাকে রক্ষা করে। এছাড়াও দেহের ভিতরের যে জলীয় অংশ রয়েছে, জলীয় অংশটাকে দেহের ভিতরে সংরক্ষণ করে থাকে। এবং এগুলো হচ্ছে ত্বকটা হচ্ছে ছোট ছোট গ্রন্থি যুক্ত থাকে, ত্বকের মধ্যে ছোট ছোট গ্রন্থি থাকে। তারপর 7 নাম্বার যেটা সর্বশেষ যে তন্ত্রটা, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের দেহে নালীবিহীন কিছু গ্রন্থি রয়েছে, যেগুলো থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যেটাকে বলা হয় হরমোন। আমরা এর আগে এনজাইম সম্পর্কে জেনেছি। এনজাইম কিন্তু নালীযুক্ত গ্রন্থি থেকে নিঃসৃত রসটাকে বলা হয় এনজাইম, আর নালীবিহীন গ্রন্থি থেকে যে নিঃসৃত রসটা সেটাকে বলা হয় হরমোন। এবং হরমোনগুলো আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে থাকে। এবং এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি একত্রিত হয়ে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠন করে। যেমন আমাদের দেহে রয়েছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড, অগ্রাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রানেলাল ইত্যাদি অন্তঃক্ষরা গ্রন্থি একত্রিত হয়ে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠন করে তাদের নির্দিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তাহলে আমরা এখানে 7টা তন্ত্র সম্পর্কে জানলাম, কি কি অংশ নিয়ে গঠিত এবং এরা কি কাজ করে থাকে। তাহলে আজকে আমাদের টপিকস এই পর্যন্তই। এখন আমি যেই 2টা টপিকস নিয়ে আলোচনা করেছি, পেশি টিস্যু এবং অঙ্গতন্ত্র, এই 2টা টপিকস থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হয় এবং আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই কি কি এমসিকিউ প্রশ্ন এই অংশটুকু থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে পেশি টিস্যু উৎপত্তি হয় কোথা থেকে? পেশি টিস্যু উৎপত্তি হয় ভ্রূণীয় মেসোডার্ম থেকে। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিবে এবং উত্তরগুলো অবশ্যই বই থেকে তোমরা বের করে লিখবে। তারপর দেখো মায়োফাইব্রিল থাকে কোন কোষে? মায়োফাইব্রিল থাকে পেশি কোষে। মসৃণ পেশি বলা হয় কোনটিকে? মসৃণ পেশি বলা হয় অনৈচ্ছিক পেশিকে। ডোরাকাটা পেশি বলা হয় কোনটিকে? ডোরাকাটা পেশি বলা হয় ঐচ্ছিক পেশিকে। বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি কোনটি? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি হচ্ছে হৃদপেশি। দেহের অভ্যন্তরীণ
অঙ্গ সঞ্চালনে সাহায্য করে কোন পেশি? দেহের অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালনে সাহায্য করে হচ্ছে অনৈচ্ছিক পেশি। ইন্টারকেলেটেড ডিস্ক থাকে কোন পেশিতে? ইন্টারকেলেটেড ডিস্ক থাকে হৃৎ পেশিতে। কোন পেশি গঠন অনৈচ্ছিক পেশির মতো? হৃৎ পেশির গঠন অনৈচ্ছিক পেশির মতো। জীববিজ্ঞানের কোন শাখায় দেহের অঙ্গ সমূহ নিয়ে আলোচনা করা হয়? জীববিজ্ঞানের মরফোলজি শাখায় বা অঙ্গ সংস্থান বিদ্যায় দেহের অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয়। দেহের ভিতরে জলীয় অংশকে সংরক্ষণ করে কোনটি? দেহের ভিতরে জলীয় অংশকে সংরক্ষণ করে ত্বকতন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসটি নাম কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসটার নাম হচ্ছে হরমোন। তাহলে এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই টপিকসটা থেকে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নেবে এবং উত্তরগুলো বই থেকে বের করে তোমরা লিখবে। তারপর আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো আমি 3টা চিত্র আঁকছি এখানে, তোমরা একটু খেয়াল করবে। এক্স ওয়াই এবং জেড। এটা থেকে আমরা এখন কিছু সৃজনশীল প্রশ্ন লিখব। ক নম্বরে আমরা লিখতে পারি, যেমন ক নম্বরে লিখতে পারি পেশি টিস্যু কি? আমরা সংজ্ঞাটা লিখবো, এখানে পেশি টিস্যু সংজ্ঞাটা লিখবো। তারপর আমরা লিখতে পারি খ নম্বরে ঐচ্ছিক পেশিকে ডোরাকাটা পেশি বলা হয় কেন?
এটা আমরা 2 নম্বরের জন্য লিখব। যেহেতু এটা 2 নম্বরের জন্য আমরা একটু ব্যাখ্যা করে লিখব। ঐচ্ছিক পেশি আমরা লিখব যে ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হতে পারে এবং ঐচ্ছিক পেশি কোষগুলো নলাকার শাখাবিহীন এবং হচ্ছে কোষগুলো আড়াআড়ি ডোরাযুক্ত, সেই জন্য ঐচ্ছিক পেশিকে ডোরাকাটা পেশি বলা হয়। এভাবে আমরা একটু গুছিয়ে লিখবো যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন। তারপর 3 নম্বরে হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। আমরা এক্স ও ওয়াই অর্থাৎ এক্সটা হচ্ছে ঐচ্ছিক পেশি, ওয়াই হচ্ছে অনিচ্ছিক পেশি, আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমেই লিখব এক্স হচ্ছে ঐচ্ছিক পেশি আর ওয়াই হচ্ছে অনিচ্ছিক পেশি, এবং দুইটার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে আমরা এগুলো আলোচনা করেছি। আমরা এই পার্থক্যটা লিখব। তারপরে ঘ নাম্বারে আমরা লিখব যে একটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, এটা ব্যাখ্যা করো। যেটা হচ্ছে হৃৎপেশি, যেহেতু আমরা এখানে দেখছি কোষগুলো নলাকার শাখান্বিত এবং আড়াআড়ি দাগযুক্ত, তাহলে এটা হৃৎপেশির বৈশিষ্ট্য। এবং হৃৎপেশি এটাকে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলা হয়, কারণ এটা দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। অর্থাৎ হৃৎপেশি সংকোচন প্রসারণ কিন্তু আমাদের প্রাণীদের ইচ্ছা অনুযায়ী নয়। আমরা এভাবে একটু গুছিয়ে এই হৃৎপেশির বর্ণনাটা লিখব। তাহলে এইভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নটা আনসার করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।